দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জেলেনস্কিকে স্বৈরশাসক বলেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, বললেন ট্রাম্প। ধ্বংসস্তূপ থেকে 17 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার। আগ্রাসনকারী সবসময় ব্যর্থ হয়, বললেন তাইওয়ান। রমজানে আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আবারও কোনো প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প। 100 কোটি ভারতীয় নাগরিকের খরচ করার মতো অর্থ নেই, সংকটে মধ্যবিত্তরা। জেলেনস্কিকে স্বৈরশাসক বলেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, বললেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কে আগের মন্তব্য থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র 1 সপ্তাহ আগে ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক বলে আখ্যায়িত করেছিলেন। তবে বৃহস্পতিবার তিনি সেই মন্তব্য থেকে পিছিয়ে আসেন। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কি এখনো জেলেনস্কিকে স্বৈরশাসক মনে করেন? তখন ট্রাম্প বলেন, আমি কি সেটা বলেছিলাম? আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি তা বলেছি। শুক্রবার 27 ফেব্রুয়ারি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার আগে এই মন্তব্য করেন ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমারকে ওভাল অফিসে স্বাগত জানান, যেখানে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এই সময় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রসঙ্গ আসে। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তনে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেন, আমার পুতিনের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। আমি মনে করি জেলেনস্কির সঙ্গেও খুব ভালো সম্পর্ক আছে। ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের কাছে একটি চুক্তি স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেন একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করবে, যা ইউক্রেনের খনিজ সম্পদ, হাইড্রোকার্বন, অন্যান্য আহরণযোগ্য সম্পদ থেকে আয় সংগ্রহ করে পুনর্বিনিয়োগ করা হবে। ইউক্রেন এই তহবিলে তার আয়ের 50% জমা দেবে, যতক্ষণ না এটি $500 বিলিয়ন পৌঁছায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে $350 বিলিয়ন সহায়তা এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। গত সপ্তাহে ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি পোস্টে জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলেছেন। জেলেনস্কি যুদ্ধের কারণে 2024 সালে বসন্তের নির্বাচন বাতিল করেছিলেন। ট্রাম্প ও জেলেনস্কির জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন। এরপর জেলেনস্কি ট্রাম্পকে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করেন। বিবাদের মূল কারণ ছিল জেলেনস্কিকে বিরল খনিজ সম্পদের অধিকার দেওয়ার অনীহা। ধ্বংসস্তূপ থেকে 17 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার। গাজার ধ্বংসস্তূপ থেকে আরো 17 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদুল এজেন্সির। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে 17 জন ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে 2023 সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধে মৃতের সংখ্যা 48,365 জনে পৌঁছেছে। আরো বলা হয়, ওই সময় 19 জন আহত ফিলিস্তিনিকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা 1,11,780 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এর জন্য ইসরায়েলি বাধা ও উদ্ধার সরঞ্জামের অপ্রতুলতার কথা উল্লেখ করা হয়েছে। গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলে উদ্ধারকারী দল অবরুদ্ধ এলাকাগুলোতে যাওয়ার সুযোগ পায়। এরই ধারাবাহিকতা একের পর এক মরদেহ পাওয়া যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিচ্ছে। কোথাও কোথাও সেনারা অহেতুক গুলি ছুড়ে ফিলিস্তিনিদের হতাহত করার প্রমাণও মিলছে। আগ্রাসনকারী সবসময় ব্যর্থ হয়, বললেন তাইওয়ান। চীনকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ইঙ্গিত দিল তাইওয়ান। শুক্রবার 28 ফেব্রুয়ারি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখিয়েছে যে আগ্রাসন ও দখলদারি মনোভাব কখনো সফল হয় না। তাইওয়ানের দখলে নেওয়া সংক্রান্ত বেইজিং এর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে কথা বলেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80তম বার্ষিকী পূরণ হতে যাচ্ছে। ইতিহাস সাক্ষী আগ্রাসন ও দখলদারি প্রচেষ্টা কখনো সফল হয় না, কিন্তু তারপরও চীনা সামরিক বাহিনী সম্প্রতি একই ভুলের পুনরাবৃত্তি করছে। এভাবে তারা নিজেদেরই পরাজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাইওয়ানের অভিযোগ, ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে চীন। তারা এখন বৈশ্বিক সম্প্রদায়ের বৃহত্তম দুষ্কৃতকারী। বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,
জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছে তাইওয়ান। আজ নয়তো কাল তাদের অবশ্যই চীন দখল করে নেবে। গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে বরাবরই নিজের এলাকা দাবি করে আসছে বেইজিং। এদিকে তাইপের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের আঞ্চলিক সীমানায় সামরিক কার্যক্রমের মাত্রা বৃদ্ধি করেছে চীন। সেই ধারাবাহিকতাতে রুটিন মহড়ার নামে চলতি সপ্তাহেও তাইওয়ানের দক্ষিণ পশ্চিম উপকূলে মহড়া চালিয়েছে তারা। বেইজিং এর সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তাইপে বলে আসছে, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণে অধিকার রয়েছে কেবল সেখানের জনগণের। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর 2 বছর আগে চীনে সামরিক আগ্রাসন চালায় জাপান। ইতিহাসের এই ঘটনা চীন ও তাইওয়ান উভয় পাশেই খুবই স্পর্শকাতর বিষয় হয়ে রয়েছে। সেই সময় চীনের পরিচয় ছিল রিপাবলিক অব চায়না। এই সরকারি পরে মাও সে তুং এর কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হয়ে তাইওয়ানে গিয়ে আশ্রয় নেয়। রমজানে আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ। অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের চারপাশে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। আগামী শনিবার থেকে রমজান শুরু হচ্ছে। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে, সেজন্য এই বিধিনিষেধ বলে মনে করা হচ্ছে। 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীরাই আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন। সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা রমজানের সময় আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর একই ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছিল, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এই বিধিনিষেধ বর্ণবাদী এবং উস্কানিমূলক। রমজান মাসে পূর্ব জেরুজালেমের চারপাশে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে। মসজিদের দিকে যাওয়ার রাস্তায় চেকপয়েন্টে 3000 সশস্ত্র কর্মী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। এর আগে আল আকসা মসজিদের প্রাঙ্গণে ঢুকে পড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল। অধিকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থানে এর আগে বহুবার তারা এই ধরনের কাজ করেছে। জোর করে তারা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদিক প্রার্থনায় অংশ নিয়েছে। দীর্ঘস্থায়ী একটি চুক্তির আওতায় সেখানে ইসরায়েলিদের প্রার্থনা এবং তালমুদিক রীতি পালন নিষিদ্ধ, কিন্তু বারবার এই চুক্তি লঙ্ঘন করছে বসতি স্থাপনকারীরা। এছাড়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের উগ্র ডানপন্থী মন্ত্রীরা বহুদিন ধরে বলে আসছেন যে তারা এই মসজিদ প্রাঙ্গণ দখল করে সেখানে একটি সিনাগগ নির্মাণ করতে চান। জেরুজালেম হলো ইহুদি ও ফিলিস্তিনিদের 100 বছরের সহিংসতার ইতিহাসের সাক্ষী। মুসলিম ও ইহুদি দুই ধর্মাবলম্বীর কাছে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদ। দুই ধর্মাবলম্বী আল আকসাকে নিজেদের বলে দাবি করেন। মুসলিমদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এটি। মসজিদ চত্বরটি মুসলিমদের কাছে হারাম আল শরীফ হিসেবেও পরিচিত। অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীরা আল আকসা মসজিদ ও তার আশপাশের অংশকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করেন এবং তাদের জন্য এটি বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। 1967 সালে 6 দিনে আরব ইসরায়েল যুদ্ধে আল আকসা মসজিদ ঘিরে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ইসরায়েলের যুদ্ধে জয়ী হয়, তারা গাজা ও সিনে উপদ্বীপ দখল করে নেয়, যা 1948 সাল থেকে মিশরের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরও তারা দখল করে নেয় জর্ডানের কাছ থেকে। আর যুদ্ধের আগ পর্যন্ত জর্ডানে ওয়াকফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক ছিল। এরপর ইসলামী ওয়াকফ ট্রাস্টের হাতে মসজিদের দায়িত্ব প্রদান করা হয়। শুধু মুসলমানরাই আল আকসার ভেতরে প্রবেশ করতে পারেন, তবে ইহুদিরা পশ্চিম দেওয়ালে প্রার্থনার জন্য অংশ নেন। পুরো মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকে ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, 1967 সালে ইসরায়েল, জর্ডান এবং মুসলিম ধর্মীয় কর্তৃপক্ষের সম্মত হওয়া ব্যবস্থাকে বছরের পর বছর ধরে উপেক্ষা করে আসছে ইসরায়েলিরা। তারা সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের এই মসজিদে নামাজ আদায় করতেও বাধা দিয়ে আসছে ইসরায়েল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আবারও কোনো প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প। রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষায় ইউক্রেনের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি আবারও এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানেই ইউক্রেনের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি। শুক্রবার 28 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য খনিজ চুক্তি রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন। এর মাধ্যমে পূর্ব ইউরোপের এই দেশটির জন্য মার্কিন সামরিক সহায়তার প্রতিশ্রুতির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবদানও বাতিল করে দিয়েছেন তিনি। গত মাসে ক্ষমতায় ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের এটি প্রথম সাক্ষাৎ। তিনি বলেন, ইউক্রেনে শান্তি কেবল ট্রাম্পের কারণেই সম্ভব হয়েছে। সংবাদ মাধ্যম বলছে, ইউক্রেনের চলমান সংঘাত ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্বাগত জানান। ইউরোপের উপর যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের শুল্ক আরোপের হুমকি এবং ইউরোপ তার নিরাপত্তার জন্য যেন ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনে, এরকম প্রেক্ষাপটে এই বৈঠকটিতে অনুষ্ঠিত হলো। এদিনে বৈঠকে ট্রাম্প কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের ব্যাপারেও কোনো প্রতিশ্রুতি দেননি। এমনকি স্টারমার যে শর্তটি চেয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য চুক্তি কার্যকর রাখতে ইউরোপীয় শান্তিরক্ষীদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র পেছনে থাকবে, সেই প্রস্তাবে ট্রাম্প সাড়া দেননি।
100 কোটি ভারতীয় নাগরিকের খরচ করার মতো অর্থ নেই সংকটে মধ্যবিত্তরা। ভারত বিশ্বের মধ্য থেকে সবথেকে দ্রুত বর্ধনশীল বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। 1.4 বিলিয়ন অর্থাৎ 140 কোটি মানুষ বাস করে ভারতে। কিন্তু জেনে আশ্চর্য হবেন যে এদের মধ্যে 100 কোটি ভারতীয়র কাছে সাধারণ খরচ করার মতো উপযুক্ত অর্থ নেই। প্রয়োজনীয় খরচ ছাড়া বাকি অতিরিক্ত কোনো অর্থ সঞ্চয়ই থাকে না এই বিপুল সংখ্যক মানুষের কাছে। এমনটাই জানিয়েছে ব্লুম ভেঞ্চার্সের এই নয়া প্রতিবেদন। বলা হয়েছে, ভারতে মাত্র 13 থেকে 14 কোটি মানুষই প্রয়োজনের থেকে বেশি কিছু খরচ করেন। এই সংখ্যাটি মেক্সিকোর মোট জনসংখ্যার থেকে অনেক কম। এছাড়াও আরো 30 কোটি মানুষ আছেন যারা ধীরে ধীরে খরচ করা শিখছেন, কিন্তু তাদের কাছে এখনো সামর্থ্য অনুসারে অর্থের জোগান নেই। ডিজিটাল পেমেন্ট ভারতীয়দের জন্য কেনাকাটা সহজ করে দিয়েছে, কিন্তু এইভাবে রুপি খরচ করা নিয়ে এখনো বহু মানুষের মনে দ্বিধা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভোক্তা শ্রেণীর সংখ্যায় বাড়ছে না, বরং যারা ধনী তারা আরো ধনী হচ্ছেন, ফলে বাজারের ধরন বদলে যাচ্ছে। সংস্থাগুলো এখন সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী পণ্যের চেয়ে বিলাসবহুল ও উচ্চমানের পণ্য তৈরি করে বেশি লাভ করছে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে অভিজাত বিলাসবহুল আবাসনের চাহিদা বেড়ে যাওয়া এবং দামি স্মার্টফোনে বিক্রি বাড়ার মধ্যে। অন্যদিকে সস্তা ফোন ও সাশ্রয়ী মূল্যের আবাসনের চাহিদা কমছে। এখন ভারতের মোট আগ্রাসন এবং আবাসন বাজারের মাত্র 18% হচ্ছে সাশ্রয়ী বাড়িঘর, যা 5 বছর আগে 40% ছিল। ব্র্যান্ডেড পণ্যের চাহিদাও বেড়েছে। জনপ্রিয় হয়ে উঠেছে এমন বিনোদনমূলক অভিজ্ঞতা যার বেশ ব্যয়বহুল। কোল্ডপ্লে বা এড শিরানের মতো আন্তর্জাতিক তারকাদের কনসার্টে উচ্চমূল্যের টিকিট হটকেকের মতো বিক্রি হচ্ছে। প্রতিবেদনটি অন্যতম লেখক সাজিদ পাই বিবিসিকে জানিয়েছেন, যেসব ব্যবসায়ী পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছে তারা লাভবান হয়েছেন, কিন্তু যাদের ব্যবসা মূলত সাধারণ মানুষের চাহিদা নিরূপণের উপর বেশি নির্ভরশীল ছিল তারা বাজার হারাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর পর ভারতের অর্থনীতি পুনরুদ্ধারের ধরন এমন ছিল যে ধনীরা আরো ধনী হয়েছেন, অন্যদিকে গরিবের আরো দুর্বল অবস্থায় পড়েছে। অবশ্যই এটি নতুন কিছু নয়।